দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল চার্লস ল এর ওপর, ভি ভার্সেস টি একটা, আর একটা ভি বাই টি ভার্সেস টি। চার্লস লটার যেটা অল্টারনেটিভ ফর্ম সেটা আমরা পেয়েছিলাম ভি প্রপোর্শনাল টু টি। তাহলে এটা লিখতে পারি যে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি, যেখানে কনস্ট্যান্টটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, অর ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও লিখতে পারি। তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি এইটা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর আকারে লেখা যায় কিনা সেটা একটু দেখে নিই। যদি দেখি তাহলে ওয়াইটা হচ্ছে ভি, এমটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা এম, ইন্টু এক্সটা হচ্ছে টি প্লাস 0। তাহলে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এবং যেহেতু ইন্টারসেপ্টটা 0, ছেদকটা 0, তাই এটা মূলবিন্দুগামী হবে। দ্য গ্রাফ উইল পাস থ্রু দ্য অরিজিন। তাহলে এরকম হবে গ্রাফটা, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, স্ট্রেট লাইনের ইকুয়েশন, কনস্ট্যান্টটা পজিটিভ, তাহলে অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি হবে, পজিটিভ স্লোপ, টি এর রেসপেক্টে ভ্যারি করছে, টিটা এখানে এক্স, কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে স্লোপের ভ্যালু, কনস্ট্যান্টের সাইনটা পজিটিভ স্লোপ বোঝাচ্ছে, আর ছেদকটা যেহেতু 0, ইট উইল পাস থ্রু অরিজিন। এখানটা ইল বিহেভড রিজন, কেন টি ইকুয়াল টু 0-তে বা টেন্স টু 0-তে ভলিউমটা 0 হবে, কিন্তু তার আগেই গ্যাসটা কি হয়, লিকুইফাই করে যায় বা সলিডিফাই করে যায়। সেই জন্য এই জায়গাটা ইল বিহেভড রিজন দিয়েছি, এটা গ্যাস থাকে না। তারপরে যেটা করতে বলেছে, দুটো ডিফারেন্ট প্রেশারে করতে বলেছে। দুটো ডিফারেন্ট প্রেশারে করবার পদ্ধতি বলেছি যে ভাবার আগে একই ধরনের লাইন দুটো টেনে ফেলতে হবে। কোনটা আগে পরে সেটা আমি পরে ভাববো, কোনটা নিচে থাকবে কোনটা উপরে থাকবে সেটা পরে ভাববো। এটা বুঝতে হবে যে দুটোই হচ্ছে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি, অর্থাৎ নেচার অফ দ্য গ্রাফ উইল বি আইডেন্টিক্যাল। পার্থক্য পড়বে কোথায়? স্লোপে পার্থক্য হবে, কনস্ট্যান্টে ডিফারেন্সটা হবে। চার্লস ল এর সময় কাকে কাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে? মাস এবং প্রেশারকে। মাস অফ দ্য গ্যাস অর্থাৎ অ্যামাউন্ট অফ গ্যাস অ্যান্ড প্রেশার অফ দ্য গ্যাস, এই দুটোকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। তাহলে তার সিগনেচার এই কনস্ট্যান্টের মধ্যে ভরা আছে। তাহলে আমি যদি এগুলোকে চেঞ্জ করি, এই মাসকে বা প্রেশারকে, তার রিফ্লেকশন গিয়ে পড়বে কনস্ট্যান্টে, আর কনস্ট্যান্টটা হচ্ছে স্লোপ। সো উইথ চেঞ্জ ইন আইদার প্রেশার অর অ্যামাউন্ট অফ গ্যাস, দ্য স্লোপ ইজ বাউন্ড টু চেঞ্জ। তাহলে প্রথমে আমি একই রকম গ্রাফ দুটো এঁকে দেবো, স্লোপটাকে ডিফারেন্ট করে, তারপর জাজমেন্ট করব। কীরকম জাজমেন্ট হবে এটাও শিখিয়েছি, যেখানে একটা আমি এক্সের পারপেন্ডিকুলার একটা লাইন টানলাম, যাতে একটা ভ্যারিয়েবল ফিক্সড হয়ে যায়। টেম্পারেচারটাকে আমি এখানে ফিক্সড করে দিলাম, অর্থাৎ যে গতিবেগ নিয়ে অণু পাত্রের ভিতরের দেওয়ালে ধাক্কা মারছে সেটা ফিক্স করে দিলাম দুটো ক্ষেত্রেই। তাহলে অণুর গায়ের জোর 1 হয়ে গেল। এই অবস্থায় আয়তন কম কার? এই অবস্থায় আমি দুটো আয়তন পাচ্ছি, একটা হচ্ছে এটা, এটা। তাহলে আয়তন কম হচ্ছে এর। টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে ভলিউম কম হতে গেলে কি দরকার? তাহলে এটা বয়েলস লতে পড়ছে। ভলিউম কমাতে গেলে চাপ বেশি প্রয়োজন, চাপ বেশি দিতে হবে। টেম্পারেচার একই রেখে চাপ যদি বেশি প্রয়োগ করা হয় তখন ভলিউমটা কমবে। তাহলে এটা হচ্ছে P1, এটা P2, এটা V1, এটা V2। এবার এই চাপটা বেশি, ভলিউমটা কম, তাহলে P1 V1, আর এর চাপটা কম, ভলিউমটা বেশি, ইকুয়াল টু P2 V2 হবে। তাহলে এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ। এবার যখন ভি বাই টি করবো তখন দেখতে পাচ্ছি এটা কনস্ট্যান্ট, টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ করে না। কারণ টেম্পারেচার বাড়লে ভলিউমটা অ্যাকর্ডিংলি বাড়ে, রেশিওটা
ধ্রুবক থাকে, অনুপাতটা একই থাকে, দ্য রেশিও রিমেন কনস্ট্যান্ট। তাহলে এখানেও কি করব, এরকম একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন টেনে দেবো, কারণ ভি/টি টাইম টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ করে না। একইভাবে এটা এলবিএফ রিজিয়ন, দুটো ডিফারেন্ট প্রেসারে করতে বলেছে, তাহলে আমাকে কি করতে হবে, এক ফিলোসফি যে ভাবার আগে আমি আরেকটা লাইন টেনে দেবো, তারপর কি করব, তারপর এরকম একটা ডটেড লাইন দিয়ে টেম্পারেচারটাকে ফিক্সড করলাম। এই পার্টিকুলার টেম্পারেচারে এর ভি/টি কম, এর ভি/টি বেশি। টেম্পারেচারটা ফিক্সড, তাহলে এই দুটো ক্ষেত্রেই টেম্পারেচারটা ফিক্সড। ভি/টি এর কম, তার মানে নিশ্চয়ই এর ভিটা কম, এর ভি/টি বেশি অর্থাৎ এর ভিটা বেশি, তাহলে ভলিউম এর বেশি, তাহলে নিশ্চয়ই এর চাপ কম হতে হবে। তাহলে এটা P1, এটা P2। তাহলে হোমওয়ার্কটা ডান। এরপর একটা প্রসঙ্গ আসে, সেটা না করলেও চলে, তবে যেহেতু টেক্সট বুকে দেখা যায় আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে দেখাই, combination of Boyle's and Charles law। খুব সহজ, V proportional to 1/P যখন mass and temperature constant, V proportional to T যখন মাস আর প্রেসার কনস্ট্যান্ট। এবার যখন ভি, পি, টি তিনটেই ভ্যারি করবে এবং মাসটা কনস্ট্যান্ট থাকবে, অ্যামাউন্ট অফ গ্যাসটা কনস্ট্যান্ট থাকবে, তখন কি হবে, ভি প্রপোর্শনাল টু টি/পি or V equal to constant into T/P or PV/T equal to constant। তাহলে PV/T কনস্ট্যান্ট থাকবে যদি মাসটা কনস্ট্যান্ট থাকে। তাহলে আমি লিখতে পারি P1V1/T1 equal to P2V2/T2 equals to P3V3/T3 and so on। একটা সিস্টেম নিয়েছি যেখানে একটা ডেফিনিট অ্যামাউন্ট অফ গ্যাস আমরা নিয়েছি, তার প্রেশার, ভলিউম, টেম্পারেচার অর্থাৎ স্টেটটা চেঞ্জ করছে, সিস্টেম একই, স্টেটটা চেঞ্জ করছে। তাহলে সেই স্টেট 1-এ যদি P1 V1 T1 প্যারামিটার হয়, স্টেট 2-তে যদি P2 V2 T2 প্যারামিটার হয়, তাহলে এই P1 ইন্টু V1/T1 ইকুয়ালস টু P2 ইন্টু V2/T2, এইটা হবে সম্পর্ক বিভিন্ন স্টেটের মধ্যে। বোঝা গেল? এটা হচ্ছে কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস। নেক্সট, গে-লাসাক্স ল। এটা একদম চার্লস ল এর মতনই, টোটালটা যেমন করে ডেরিভেশন হয়েছে চার্লস ল এর সেইভাবেই হবে, অল্টারনেটিভ ফর্ম তৈরি হবে। সেখানে অল্টারনেটিভ ফর্মটাতে দেখা যাবে যে P প্রপোর্শনাল টু T যখন মাস এবং ভলিউমটা ফিক্সড, অর্থাৎ একটা গ্যাস সিলিন্ডার নেওয়া হয়েছে, সেখানে এই পিস্টনটা দুদিকে পেরেক মেরে দিয়েছি। পিস্টনটা দুদিকে যদি পেরেক মেরে দিই তাহলে এটা রিজিড হয়ে গেল, তাহলে অল ওয়ালস আর রিজিড। প্রতিটি দেওয়াল যদি এরকম দৃঢ় হয় তাহলে ভলিউমটা ডেফিনিট হয়ে যাবে, ইট উইল নট চেঞ্জ। তাহলে যে কোনো স্টেটের জন্য ভলিউমটা ফিক্সড হয়ে গেল। আর ওয়ালসগুলো হচ্ছে নন পোরাস, নো লিকেজ, তাহলে বাইরে থেকে গ্যাস আসবে না, ভিতর থেকে গ্যাস বাইরে বেরোবে না। সো অ্যামাউন্ট অফ গ্যাস উইল রিমেন কনস্ট্যান্ট। তাহলে মাস আর ভলিউম ফিক্সড থাকছে। এই অবস্থায় যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে কি হবে? যেমন করে ভলিউম বাড়ছিল চার্লস লতে, সেরকম করে এখানে প্রেশার বাড়বে। কারণ ভলিউম ফিক্সড রেখে অ্যামাউন্ট অফ গ্যাস যদি আমি ফিক্সড রাখি,
তাহলে মাস পার ইউনিট ভলিউম ডেনসিটি উইল রিমেন কনস্ট্যান্ট, অর্থাৎ পার সিসিতে যতগুলো মলিকিউল থাকবে সেটা চেঞ্জ করবে না, সৈন্য সংখ্যা একই থাকছে। এবার যদি টেম্পারেচার বাড়াই তাহলে এক একটা সৈন্যের গায়ের জোর বেড়ে যাবে, বেশি জোরে তারা দেওয়ালে ধাক্কা মারবে, বেশি বল প্রয়োগ করবে, ফোর্স পার ইউনিট এরিয়া প্রেশার উইল ইনক্রিজ অ্যাকর্ডিংলি। এটাই হচ্ছে কারণ। তাহলে পি প্রপোর্শনাল টু টি পাবো অল্টারনেটিভ ফর্মে, পি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি পাবো, আর পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট পাবো, একদম আগের মতনই, চার্লস লয়ের মতনই। প্লট করতে হবে, তাহলে পি ভার্সেস টি প্লট করলে কি হবে? পি ভার্সেস টি প্লট করলে স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাহলে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি প্লাস 0, তাহলে এটা হচ্ছে যে পি ভার্সেস টি। এখানে V1 গ্রেটার দ্যান V2, দুটো ভলিউমে এটাকে প্লট করতে বলেছে। আগেরটাতে যেমন দুটো প্রেসারে প্লট করতে বলেছিল, এখানে দুটো ভলিউমে প্লট করতে বলেছে। আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন ভলিউম। এবার এটা প্রেসার ভার্সেস টেম্পারেচারের গ্রাফ, আমি টেম্পারেচারটাকে ফিক্সড করলাম, টেম্পারেচার ফিক্স করেছি। এই অবস্থায় দুটো ডিফারেন্ট ভলিউম বলছে, তাহলে টেম্পারেচার ফিক্স করা মানে মলিকিউলগুলোর গায়ের জোর একই। এই অবস্থায় যার ভলিউম বেশি তার প্রেশার কি হবে? তার প্রেশার কম হবে। যার ভলিউম কম তার প্রেশার বেশি হবে। তাহলে এখানে প্রেশারটা কার কম বেশি সেটা একটু দেখে নিই। এইটা প্রেশারের অ্যাক্সিস, তাহলে এটা প্রেশার কম। কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেশার কমাতে গেলে ভলিউম বেশি হতে হবে। ভলিউম বেশি কার? V1 এর, তাহলে এটা V1, সো ইট ইজ P1. At constant temperature, less the pressure, more will be the volume, কারণ V proportional to 1/P as per Boyle's law। আর এখানটা প্রেশারটা বেশি, তাহলে প্রেশার যদি বেশি হয় তাহলে ভলিউম কম হতে হবে, তাহলে এটা হবে V2। তাহলে প্রেশার কম ভলিউম বেশি, P1 V1, প্রেশার বেশি ভলিউম কম, P2 V2, কনস্ট্যান্ট থাকবে কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে এটা হচ্ছে যে P ভার্সেস টি এর প্লট অ্যাট টু ডিফারেন্ট ভলিউমস। একইভাবে এখানে P বাই টি যদি করি তাহলে এটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলাম, তাহলে P বাই টি কম মানে কি? P বাই টি কম মানে প্রেশার কম। প্রেশার যদি কম হয় তাহলে ভলিউম বেশি হতে হবে, সো ইট ইজ V1। আর এখানে P বাই টিটা কি? বেশি, টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে প্রেশার বেশি। প্রেশার বেশি হলে কি হবে? ভলিউম কম হতে হবে, সো ইট ইজ V2। এটা হচ্ছে গেলাসাক্স ল। বোঝা গেছে? একটু ঠান্ডা মাথায় ভাবলেই কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, খুব বেশি জটিল নয়। আর একটু লিখে প্র্যাকটিস করতে হবে, না হলে পরীক্ষায় নামবে না। এটা একদম বাধ্যতামূলক। যেটা পড়বো, যা পড়বো সবটাই আমি একবার লিখব, অন্তত একবার লিখব যদি সময় না পাই। সময় পেতেই হবে, তাছাড়া না লিখলে তো কিছুতেই সে ভালো রেজাল্ট করতে পারবে না। সে পড়বে এক, ভাববে এক, আর পরীক্ষায় লিখে আসবে আর এক। আর যদি লিখে প্র্যাকটিস করে রাখে তাহলে কিন্তু তার ভুল হওয়ার সম্ভাবনাগুলো কমবে। এর পরের লটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। এটা বলছে প্রেশার আর টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট, তখন ভলিউমটা দেখা যাচ্ছে প্রপোর্শনাল টু নাম্বার অফ moles of gas. Keeping pressure and temperature constant, the volume of any gas is directly proportional to the number of moles of gas. তাহলে এটা অ্যামাউন্টকে ইন্ডিকেট করছে। এটা কতটা লজিক্যাল সেটা একটু দেখে নিই। প্রেশার টেম্পারেচার ফিক্সড মানে এই বাইরের বাটখারা চেঞ্জ করা যাবে না, অর্থাৎ এক্সটার্নাল প্রেশারটাকে আমাকে এক রাখতে হবে। স্টেটের পরিবর্তন করব অ্যাজ পার দ্য ল, কিন্তু যেগুলো কনস্ট্যান্ট বলা আছে সেগুলোকে চেঞ্জ করা যাবে না। প্রেশার তার মধ্যে একটা,
ভিতরের প্রেশার আমার হাতে নেই, আমি বাইরের প্রেশারটাকে কন্ট্রোল করতে পারি বাটখারা দিয়ে। পিস্টনটা যদি ফ্রি টু মুভ হয় তাহলে সেখানে গিয়েই দাঁড়াবে যখন বাইরের প্রেশার ভিতরের প্রেশার সেম হবে, অর্থাৎ যান্ত্রিক সাম্যটা যেখানে আসবে সেখানেই পিস্টন দাঁড়াবে। এইভাবে ভিতরের প্রেশারটা বলতে পারি। আমি বাটখারা দিলাম, সে একটা চাপ প্রয়োগ করলো, ভিতরের অণুগুলো একটা চাপ প্রয়োগ করছে, যেটা বেশি হবে সে গাইড করবে মুভমেন্ট। তাহলে ভিতরেরটা বেশি হলে ওপরে উঠবে, ওপরেরটা বেশি হলে নিচে নামবে। এইভাবে যেখানে গিয়ে প্রেশার দুটো সেম হয়ে যাবে সেখানে পিস্টন দাঁড়াবে। তাহলে যখন পিস্টনের মুভমেন্ট বন্ধ হয়ে গেল, ও দাঁড়িয়ে গেল, তখন এটা একদম নিশ্চিত যে এক্সটার্নাল প্রেশার ইকুয়াল টু ইন্টারনাল প্রেশার। সেই বাইরের চাপ দেখে আমি বলবো যে ভিতরের চাপ এত। অথবা ভিতরের চাপ এইভাবে যদি বাটখারা দেখে যদি না বের করতে চাই, আমাকে এখানে ম্যানোমিটার লাগাতে হবে বা প্রেশার গজ লাগাতে হবে, যেটা আগে আলোচনা করেছি। তাহলে প্রেশার কনস্ট্যান্ট মানে বাটখারা ফিক্সড, চেঞ্জ হবে না। টেম্পারেচার কনস্ট্যান্ট অর্থাৎ এটা একটা ওয়াটার বাথে বসানো আছে। ওয়াটার বাথে কেন না, এর জলের হাইড্রোজেন বন্ডিং প্রচুর থাকার ফলে এর স্পেসিফিক হিট ক্যাপাসিটি অত্যন্ত বেশি। হিট ক্যাপাসিটি অত্যন্ত বেশি, তাই অল্প পরিমাণ তাপ এখানে যদি ঢোকে, অল্প পরিমাণ বা যদি বেরিয়ে যায়, there will be no change in temperature. স্মল অ্যামাউন্ট অফ থার্মাল এনার্জি যদি এক্সচেঞ্জ হয়, এর টেম্পারেচারের কিন্তু পরিবর্তন হয় না। হিট ক্যাপাসিটি এর অত্যন্ত বেশি জলের, তার কারণ হাইড্রোজেন বন্ডিং। জলে এত এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং হয় যে তাকে আরেকটু স্পিডে ছোটাতে গেলে, অর্থাৎ টেম্পারেচার বাড়াতে গেলে আমাকে কিছু হাইড্রোজেন বন্ডিং ভাঙতে হবে। এবার হাইড্রোজেন বন্ডিং ভাঙা মানে হচ্ছে তাকে আনস্টেবল করা, কারণ হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে সে স্টেবল হয়েছিল। এবার আমি হাইড্রোজেন বন্ডিং ভাঙছি মানে তাকে আনস্টেবল করছি, অর্থাৎ তার পোটেনশিয়াল এনার্জি বাড়াচ্ছি। তাহলে উদ্দেশ্য আমার টেম্পারেচার বাড়ানো, তার জন্য তাপ দিচ্ছি, কিন্তু টেম্পারেচার বাড়লে মলিকিউল জোরে ছুটবে। আর যতক্ষণ না হাইড্রোজেন বন্ডিং ভাঙছে ততক্ষণ জোরে ছোটার প্রশ্ন নেই। একটা গরুকে দড়ি দিয়ে একটা খুঁটি পুঁতে আমি রেখে দিয়েছি, তাহলে দড়িটা যতটা লেন্থ গরুটা ততটা ঘুরতে পারবে, একে দিক ধরা বলে, ততটা ঘাসও খেতে পারবে। এবার যদি গরুটাকে আরও একটু খেতে হয় ঘাস, তাহলে দড়িটাকে ছিঁড়তে হবে, তাছাড়া উপায় নেই। তাহলে যদি টেম্পারেচার বাড়াই আমি, তার জন্য মলিকুলের ছোটাছুটি বাড়াটা নিশ্চিত করতে হবে। ছোটাছুটি বাড়তে গেলে হাইড্রোজেন বন্ডিং বাধা দেয়, তাহলে হাইড্রোজেন বন্ডিং না ভেঙে ছোটাছুটি বাড়ানো যাবে না। আর হাইড্রোজেন বন্ডিং যেই ভাঙতে যাব মলিকুল আনস্টেবল হবে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে। তাহলে আগে আমাকে পোটেনশিয়াল এনার্জিতে শক্তি দিতে হবে, দিয়ে পোটেনশিয়াল এনার্জিটাকে বাড়াতে হবে, তারপরে ছোটাছুটিতে শক্তি দিতে হবে। এই যে পোটেনশিয়াল এনার্জি প্রচুর পরিমাণ শক্তি খেয়ে নিচ্ছে, তার জন্য অনেক তাপীয় শক্তির প্রয়োজন টেম্পারেচার বাড়াতে। এটাই হিট ক্যাপাসিটি বেশি হওয়ার কারণ। হিট ক্যাপাসিটি হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, অ্যামাউন্ট অফ থার্মাল এনার্জি রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার সেটা যদি 1 গ্রামের হয় তাহলে গ্রাম স্পেসিফিক হিট, যদি কমপ্লিট সাবস্টেন্সটার হয় তাহলে হিট ক্যাপাসিটি, 1 মোলের হলে মোলার হিট ক্যাপাসিটি। এরকমভাবে সংজ্ঞাগুলো দেওয়া আছে, সেটা দেখতে হবে। গোটা সাবস্টেন্সটা বললে একরকম, 1 গ্রাম বললে একরকম, 1 মোল বললে একরকম, কিন্তু বেসিক যেটা সেটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করব কতটা পরিমাণ তাপ লাগবে। তুলনা করব যখন দুটো সাবস্টেন্সের মধ্যে, হয় দুটোরই 1 গ্রাম করে নেব অথবা 1 কেজি করে নেব। নিশ্চয়ই এর এইটুকু নেবো আর এর এতটা নেবো দিয়ে বলবো না যে দেখো ও বেশি নিচ্ছে কম নিচ্ছে, তাহলে সেটা দ্যাট ইজ নট আ লজিক্যাল জাজমেন্ট। তাহলে সেই ব্যাপারগুলো তো করতেই হবে, আমাকে কম্পেয়ার করার জন্য একটা সঠিক টার্মিনোলজি ব্যবহার করে তারই বের করতে হবে। কিন্তু 1 গ্রাম যদি নিই দুটো সাবস্ট্যান্স, একটা জল আর একটা অন্য কিছু, তাহলে জলের সাধারণত হিট ক্যাপাসিটিটা বেশি। তার কারণ হচ্ছে এই এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং। কারণ এর টেম্পারেচার বৃদ্ধি করতে গেলে, বাড়াতে গেলে
আমাকে হাইড্রোজেন বন্ডিং ভাঙতে হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জিতে তাপ খেয়ে যাচ্ছে, ড্রেন হয়ে যাচ্ছে হিট। আমি 100 দিলাম, 70 খেয়ে নিল পোটেনশিয়াল এনার্জি, 30 টেম্পারেচার বাড়াতে কাজে লাগছে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার বাড়াতে আমাকে প্রচুর থার্মাল এনার্জি দিতে হবে, তবে আমি ওই টেম্পারেচারটা বাড়াতে পারবো। সেই জন্যই দেখা যায় যে সারাদিন ধরে রোদ পড়লো, তবে একটা জল গরম হলো। তাহলে সমুদ্র কখন গরম হয়? দুপুরের পর থেকে দেখা যাচ্ছে জলের টেম্পারেচারটা বাড়ছে, বিকেল অবধি, দুপুর থেকে বিকেল অবধি গরমটা বোঝা যায়। আর সকাল থেকে দুপুর অবধি তখন শুধু তাপ নিয়েই যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জিতে খাওয়াচ্ছে। এইবার সকালটা যে সময়টা ম্যাক্সিমাম গরম, সকাল থেকে দুপুর অবধি, সেই সময়টা জল তো গরম হয়নি, তাহলে ঠান্ডা হাওয়া সমুদ্র থেকে পাড়ের দিকে আসছে। সমুদ্রের ধারে যারা থাকে তাদের একটা ভয় আছে যে ওই সাইক্লোন হলে তাদের মানে সাংঘাতিক বিপদ, কিন্তু তারা রেগুলার বেসিসে কিন্তু আরাম পায়। দিনের দিকে খুব একটা গরম হয় না, সমুদ্রে ঠান্ডা হাওয়া আসে, আর রাতের দিকে গরম হাওয়া আসে, ফলে মানে ভোরের দিকে যে সময়টা ঠান্ডা হওয়ার কথা, ফলে ওরা এই ল্যান্ড ব্রিজ, সি ব্রিজের জন্য আরাম পায়। এর মূলে কিন্তু হাইড্রোজেন বন্ডিং পড়ানো হয় ভূগোলে ঠিকই, কিন্তু বুঝতে হবে যে জলের যদি হাইড্রোজেন বন্ডিংয়ের সংখ্যা বেশি না থাকতো, তাহলে কিন্তু এই প্রশ্নটাই আসতো না, ল্যান্ড ব্রিজ, সি ব্রিজের প্রশ্নটাই আসতো না। এই জল একটা বড় গামলায় নিয়ে তার মধ্যে সিস্টেমটাকে বসিয়ে দিলে কি হবে, সারাউন্ডিংয়ের টেম্পারেচার যদি চেঞ্জ হয়ও, এর টেম্পারেচার চেঞ্জ করতে অনেকক্ষণ সময় লেগে যাবে, ততক্ষণে এক্সপেরিমেন্টটা করে আমি বেরিয়ে যাব। এটাই আমার চালাকি। কারণ জলকে গরম করতে গেলে প্রচুর তাপের প্রয়োজন, জলকে ঠান্ডা করতে গেলে প্রচুর তাপ নেওয়া প্রয়োজন। তাই কোনো সিস্টেমের টেম্পারেচার যদি আমি কনস্ট্যান্ট রাখতে চাই, তখন আমাকে এই ওয়াটার বাথে বসানোটা বাধ্যতামূলক। এমন হতে পারে যে সিস্টেমের ভিতরেই টেম্পারেচারে পরিবর্তন হলো, কি করে হয় সেটা আমরা থার্মোডাইনামিক্সে গিয়ে দেখব। এর ভিতরেই টেম্পারেচারের পরিবর্তন হলো, কিন্তু আমি চাইছি না টেম্পারেচার চেঞ্জ হোক, কনস্ট্যান্ট থাকুক। সেক্ষেত্রে তাপটা বেরিয়ে আসা প্রয়োজন, বেরিয়ে চলে আসবে, কিন্তু জলের উষ্ণতা বাড়বে না, কারণ ওই সামান্য পরিমাণ তাপে জলের উষ্ণতা বাড়ে না। তাতে কি হলো, আমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে পারলাম। কিন্তু এইটা বাইরে বেরিয়ে এসে যদি একে গরম করে দিত, তাহলে তো এ আগের টেম্পারেচারে ফিরতে পারতো না। এ যদি 25 থাকে, এ যদি 25 থাকে প্রথমে, এর যদি বেড়ে 30 হয়ে যায়, তাহলে যে তাপটা বেরিয়ে এলো সেটা বেরিয়ে এসে যদি একে গরম করে দেয়, তাহলে এর 27 হয়ে যাবে, এরও 27 হয়ে যাবে। কিন্তু আমি চাইছি 25ই রাখতে, তাহলে ওই পরিমাণ তাপ বেরিয়ে এসে যেন এর টেম্পারেচার খুব বেশি বাড়াতে না পারে। হয়তো 25.01 হলো, তাতে ওটা প্রায় 25 থেকে যাবে। বোঝা গেল কেন জল নেওয়া হয়। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে গেলে আমাকে ওয়াটার বাথে বসিয়ে রাখতে হবে, এটা থার্মাল বাথ বলে। টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখা বলে একটা থার্মোমিটার দিয়ে রিডিংটা চেক করতে হবে, যদি দেখা যায় যে চেঞ্জ হয়ে যাচ্ছে, জলটা চেঞ্জ করে দিতে হবে। প্রেশারটা কনস্ট্যান্ট রেখেছি এই বাটখারাগুলোকে চেঞ্জ না করে। এই অবস্থায় যদি 1 মোল গ্যাস নিই, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস যদি নিই, তাহলে ইউনিট সিসিতে 1 সিসিতে যতগুলো মলিকিউল থাকবে, যদি 2 মোল গ্যাস নেওয়া হয়, তাহলে পার সিসিতে বেশি মলিকিউল থাকবে না, তার দ্বিগুণ থাকবে না? স্বাভাবিক। আমি এই জায়গাটাতে 1 মোল গ্যাস নিলে, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল নিলে, পার সিসিতে যতগুলো মলিকিউল থাকবে, খুব সিম্পল, অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই ভলিউম, তাহলে আমাকে পার সিসিতে কতগুলো মলিকিউল আছে দিয়ে দেবে। তার জায়গায় যদি আমি 2 মোল নিয়ে নিই, তাহলে এই পার সিসিতে মলিকিউলের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। এবার মলিকিউলগুলোর গায়ের জোর 1, অর্থাৎ যে জোরে ও ধাক্কা দিচ্ছে সেটা সেম, টেম্পারেচার সেম, যেহেতু টেম্পারেচার সেম, তাহলে যে জোরে ধাক্কা মারছে সেটা সেম, অথচ সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। 1 মোলের জায়গায় 2 মোল নিয়েছি।
তাহলে ভিতরের প্রেশারটা কি হবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডবল হয়ে যাবে, ফোর্স ডবল হয়ে গেল, তাহলে পার ইউনিট এরিয়াতে প্রেশারটা ডবল হয়ে গেল, ভিতরের প্রেশারটা বেড়ে গেল। ভিতরের প্রেশারটা দ্বিগুণ হয়ে গেছে বাইরের প্রেশারটা তুলনায়। পিস্টন ফ্রি টু মুভ, তাহলে পিস্টন ওপর দিকে উঠবে। পিস্টন যদি ওপর দিকে ওঠে তখন আবার ডেনসিটি ফল করবে, কারণ ভলিউম বাড়ছে, তাহলে ভিতরে প্রেশার কমবে। কমতে কমতে কোথায় গিয়ে পিস্টনটা দাঁড়াবে? যখন এর ভলিউমটা দ্বিগুণ হয়ে যাবে তখন, কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, এখানে প্রেশার দ্বিগুণ, এখানে প্রেশারের তুলনায়, তাহলে এর ভলিউমটাকে দ্বিগুণ করলে তবে প্রেশারটা কি হবে? প্রেশারটা অর্ধেক হবে। তাহলে এটা ছিল পি, এটা হয়ে গেছে 2p, তাহলে এই ভলিউমটাকে ডবল করে দিলে তখন কী হবে? 2pটা অর্ধেক হয়ে পি হবে, তখন পিস্টন আবার দাঁড়াবে, তাহলে ভলিউমটাকে দ্বিগুণ করে দিতে হবে। এটা ওই ভি প্রপোর্শনাল টু 1/p থেকে আমরা পাচ্ছি, বয়েলস ল থেকে। তাহলে সেখান থেকে বলতে পারছি যে 1 মোলের যা ভলিউম 2 মোলের তার দ্বিগুণ ভলিউম, 3 মোলের যা ভলিউম সেটা 1 মোলের তুলনায় 3 গুণ, তাহলে ভি প্রপোর্শনাল টু এন হবে। ভলিউম অফ আ gas at a certain pressure and temperature is directly proportional to the number of moles of gas. ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। এটা অ্যামাউন্টের সঙ্গে কেন করেনি, শুধু মাসের সাথে? মাসের সাথে করলে হবে না, কারণ মাসটা যদি ডবল করি তার মানে সংখ্যাটা অবশ্যই ডবল হবে, কিন্তু প্রেশারটা কে দেয়? প্রেশারটা দেয় মলিকিউলের সংখ্যাটা। আমার কাছে সংখ্যাটা ইম্পর্ট্যান্ট। এখানে যতগুলো ল পড়েছি, বয়েলস ল, চার্লস ল, গেলাসাক্স ল, অ্যাভোগাড্রোস ল, সেখানে কোথাও দেখছি না যে মলিকিউলটা কেমন দেখতে হওয়া উচিত, কতটা ভারী হওয়া উচিত, এগুলো আমাদের প্রয়োজন নেই। কতটা মোমেন্টাম এক্সচেঞ্জ করতে পারে পাত্রের ভিতরের দেওয়ালে, আর সংখ্যা, এই দুটো হচ্ছে ইম্পর্ট্যান্ট। ভরের সঙ্গে সংখ্যার যতটা না সম্পর্ক, মোলের সাথে সংখ্যার সম্পর্কটা কিন্তু আরও বেশি আন্তরিক। অর্থাৎ আমি যদি বলি 5 গ্রাম নাইট্রোজেন, 5 গ্রাম নাইট্রোজেন গ্যাস, তাহলে এর মধ্যে অবশ্যই নির্দিষ্ট সংখ্যক অণু থাকবে, অবশ্যই, কিন্তু সেটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? অনেকটা ভুগতে হবে। কীরকম? প্রথমে করতে হবে 28 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, তাহলে একে কত থাকে? Na/28, তাহলে 5-এ কত থাকে? 5Na/28। কিন্তু যদি মোল বলি যে 5 মোলে কত থাকবে, তাহলে 5 টাইমস অফ অ্যাভোগাড্রো নাম্বার, ডাইরেক্ট হয়ে যাচ্ছে 5 টাইমস অফ অ্যাভোগাড্রো নাম্বার। সেজন্য এটাকে মোলের টার্মসে করা হয়েছে যাতে এই 28 ব্যাপারটা না আসে। পরিমাণ দিয়ে করলে কিন্তু 28 পিকচারে আসবে। মলিকুলার ওয়েটটাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে। মলিকুলের ফিচার আমার ইন্টারেস্ট নেই, মলিকুলটা কেমন, সে কত ভারী, এগুলো আমার দরকার নেই জানার। আমাকে এমন করতে হবে যাতে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার অফ দ্য গ্যাস হয়, সেটা একমাত্র এই মোল বললেই হয়ে যাচ্ছে, তাই মোলের রেসপেক্টে করা হয়েছে। এবার ভি প্রপোর্শনাল টু এন আছে, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু এন, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে পাসিং থ্রু অরিজিন, এটা রাখছি না, ঠিক আছে।